আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে শেয়ার বাজার ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান মোনাক মার্ট নিবেদিত বিনিয়োগ। আমি আছি আপনাদের সাথে ফয়সাল আহমেদ। আজকে আমরা কথা বলবো শেয়ার বাজারের বিভিন্ন দিক নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় কোন পথে শেয়ার বাজার, আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এর পরবর্তীতে আমাদের মাঝে আরও আছেন জনাব সাইদুর রহমান, প্রেসিডেন্ট মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। আপনাকেও স্যার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। স্যার, প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন, শেয়ার বাজারে লেনদেন কমছে কেন প্রতিদিন? আপনি কি মনে করেন বর্তমানে এই অবস্থা থেকে উত্তরণের পথই বাকি? শেয়ার বাজারে অ্যালার্মিং হারে লেনদেন কমে গেছে। এক সময় যেখানে আমরা ডেলি 2,500 কোটি টাকা মতো লেনদেন হয়েছে দেখেছি, সেখানে এখন 200-300ই অতিক্রম করতে কষ্ট হচ্ছে। তো এটার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন একটা সার্বিকভাবে ব্যাংকে যে তারল্য, এই তারল্য একটা লিকুইডিটি ক্রাঞ্চ যেটাকে বলে, এটা একটু চলছেও, এটা অস্বীকার করা যায় না। এমনকি সরকারকে ব্যাংক থেকে, শিডিউল ব্যাংক থেকে যে ধার করার যে পরিকল্পনা ছিল, সেটাও সরকার সম্পূর্ণভাবে করতে পারছে না, কারণ শিডিউল ব্যাংকে লিকুইডিটি ক্রাঞ্চ আছে, যার জন্য কেন্দ্রীয় ব্যাংক গত 6 মাসে প্রায় 50,000 কোটি টাকা নতুনভাবে ইনজেক্ট করেছে। মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে যে তার আপনার প্রবাহ হবে, অর্থ প্রবাহ হবে, সেইটা এখন বিঘ্নিত হচ্ছে, সেটা হওয়া খুব কঠিন। তো এই পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ খুব একটা বাড়বে বলে বলা যায় না, বা বাড়ছে না, সেটা একটা কারণ, যে কারণে আমরা টার্নওভারটা হয়তো কম দেখছি। বাট মূল কারণ আমি বলবো, গত জুলাই মাস, অ্যাবাউট 6 মান্থস নাও, একটা ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করা হয় যে এই বাজার দরের নামে নিচে একটা শেয়ার কেনাবেচা করা যাবে না। তো একটা নিম্নমুখী বাজারে, ফলিং মার্কেটে যদি ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করা হয়, তাহলে কি হবে? ওই লেনদেনটা বন্ধ হয়ে যাবে, এবং ক্রমে ক্রমে এখন দেখা যাচ্ছে আমাদের বোধহয় 200-250 কোম্পানিরই লেনদেন স্থগিত হয়ে গেছে, ফ্লোর প্রাইসে চলে এসছে। ফলে এই যে 200-250 কোম্পানির লেনদেন বন্ধ হওয়ার কারণে অনেক জটিলতা হচ্ছে। 1 নম্বর জটিলতা হচ্ছে যে আপনার এই লেনদেনগুলো যেহেতু হচ্ছে না, টার্নওভার কমে গেছে। টার্নওভার যদি কমে যায়, সমস্ত ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক এবং অন্যান্য যারা আছে সবাই অ্যাফেক্টেড হচ্ছে, কারণ তাদের টার্নওভারের উপরে যে কমিশন, এটা তাদের ইনকাম, এই ইনকামটা তাদের রাতারাতি ফল করে গেছে। ফলে তারা কীভাবে চলবে, এখানে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, যার শেয়ার আছে, বিক্রি করতে চায়, তার খুব এমার্জেন্সি দরকার, সে তো বিক্রি করতে পারছে না, কারণ ওই দামের নিচে সে বিক্রি করতে পারবে না, এবং ওই দামে কোনো ক্রেতা নাই। এর ফলে আমাদের টার্নওভারটা দারুণভাবে ফল করেছে, এবং আমি বলবো এটাকে চালু করার একটা উপায় হচ্ছে ক্রমে ক্রমে এই যে ফ্লোর প্রাইসটা ইন্ট্রোডিউস করেছে, কয়েক ধাপে হঠাৎ করে এটা উঠিয়ে দিলে হয়তো একটা বাজারে একটা বড় ধরনের ধাক্কা দিতে পারে। এই জন্য 2-3টা ধাপে আমার মনে হয় সম্পূর্ণভাবে ফ্লোর প্রাইসটা উঠিয়ে দিলে বাজার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে বলে আমি আশা করছি। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে জনাব সাইদুর রহমান, আপনি যদি বলেন যে বর্তমানে কমিশন বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিগত 2 বছরে বেশ কিছু সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, তারপরেও আসলে বাজারের এই অবস্থা কেন? আপনার মতামত জানতে চাচ্ছি। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা মার্কেটের গতিশীলতার জন্য কাজ করেছে, এবং আপনারা দেখেছেন দায়িত্ব নেওয়ার পর ওনাদের ইনিশিয়েটিভে কিন্তু মার্কেটে একটা গতি পেয়েছিল, যে এটার ফলে প্রায় 2,800 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছিল সর্বোচ্চ এই কমিশনের আওতাধীন। এবং প্রথম বছরে তুলনামূলকভাবে সাউথ এশিয়ার মধ্যে আমাদের মার্কেটের পারফরমেন্স খুব ভালো ছিল। তবে সেটার একটা কারণ ছিল, কোভিড পরবর্তীতে অন্যান্য ব্যবসা বাণিজ্য খুব একটা সচল ছিল না। ওই সময়ে পুঁজিবাজার চালু হওয়ার সাথে সাথে অনেক বিনিয়োগকারী যারা নিয়মিত আছে, তারা নিয়মিত বাইরেও অনেক বিনিয়োগকারী আসছিল। তার পরবর্তীতে যখন নাকি তাদের স্ব সেক্টরে ব্যবসা বাণিজ্য সচল হয়েছে, বাস্কেট সচল হয়েছে, গার্মেন্টস সচল হয়েছে, তখন কিন্তু বিনিয়োগকারী আস্তে আস্তে তারা বের হয়ে গেছেন, নিজস্ব সেক্টরে চলে গেছেন। চলে যাওয়ার পরে যেই ঘাটতিটা তৈরি হয়েছে, এই ঘাটতিটা পূর্ণতা পাওয়ার মতো সুযোগ বা অন্য বিকল্প কোনো অর্থের সুযোগ কিন্তু তখন তৈরি হয় নাই। তো সেই আসপেক্টে
যখনই একটা ডাউন ট্রেন্ড ছিল সেই অবস্থায় 2-3টা ইস্যু সামনে চলে আসে, বিশ্ব অর্থনৈতিক মন্দার ইস্যু, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই সকল বিষয় যদিও সরাসরি আমাদের দেশকে আক্রান্ত হওয়ার মতো কোনো অবস্থা ছিল না, বা ইউক্রেনের উপরে যে খুব বেশি নির্ভরশীল ছিল বা রাশিয়ার উপরে আমাদের দেশের খুব অর্থনৈতিক নির্ভরশীলতা, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের সাথে ব্যবসা বাণিজ্য খুবই সীমিত ওই সকল জায়গায়। তো তারপরেও সাইকোলজিক্যালি এটার একটা প্রভাব কিন্তু আসছে, এবং এই যুদ্ধের প্রভাব কিন্তু শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই কিন্তু পড়ছে। এটা তেলের বাজারে পড়ছে, আপনার খাদ্যদ্রব্যের মধ্যে পড়ছে। তো এর কারণটাই কিন্তু গড়াইতে এই পুঁজিবাজারের মধ্যে আসে, এবং পুঁজিবাজারের এই যে একদিকে আমাদের বিনিয়োগকারীরা কমতে শুরু করলো স্ব সেক্টরে যাওয়ার, অন্যদিকে এই আন্তর্জাতিক একটা সমস্যা আসে আমাদেরকে। তো সবগুলো একসাথে হওয়ার পরে কিন্তু ত্বরান্বিত বেশি হয়েছে নিম্নগতি। তার পরবর্তীতেই এই পরিপ্রেক্ষিতে বিবেচনা করে জুলাই মাসে এসে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই ফ্লোর প্রাইসটা ইন্ট্রোডিউস করে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে, যে সাধারণ বিনিয়োগকারীরা যাতে আসলে এইটা দিয়ে স্বার্থ রক্ষা করা যাবে কতটুকু, এইটা অনেক চ্যালেঞ্জিং। কারণ স্যার যেটা যথার্থই বললেন যে এই যে লেনদেন কমে গেছে বিকজ অফ দ্যাট। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি জানেন যে এশিয়ার অনেক দেশের পুঁজিবাজার ভালো, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের পুঁজিবাজারও এখন ভালো অবস্থায় আছে। তাহলে আমাদের দেশে আসলে বিশেষ কোন কারণে বাজার এই অবস্থায় গেল বলে আপনি মনে করছেন? না, আমরা তো বলছি যে আমাদের একটা লিকুইডিটি ক্রাঞ্চ এসেছে। এখন দেখুন, বাজার থেকে বিভিন্ন উপায়ে লিকুইডিটি ক্রাঞ্চ সৃষ্টি হয়। একটা হচ্ছে আমরা নিজেরাই বলছি বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে মার্কেট থেকে, ব্যাংকিং সিস্টেম থেকে। আমরা পুঁজিবাজার থেকে কত শুনলাম যে 156 কোটি টাকা চলে গেছে। ব্যাংকে যদি আপনি হিসাব করেন গত কয়েক বছরে কয়েক শত হাজার কোটি টাকা সিস্টেমের বাইরে চলে গেছে। এবং টোটাল যে মানি তার এই সিস্টেমের বাইরে রাফলি 15% টাকা মানুষের হাতে থাকে, টাকার পর্বে, সেটা এখন 21% মতো হয়ে গেছে। অর্থাৎ যে যদি বাজারে প্রতিনিয়ত ডিফল্টার বাড়তে থাকে তাহলে কি হবে? বাজারে হবে না, লিকুইডিটি ক্রাঞ্চ হবে না। তো এইরকম আপনার প্রতিটা ব্যাংকে দেখেন আপনার এখন লিকুইডিটি ক্রাঞ্চ, তাদের টাকা ডিফল্টার হয়ে যাচ্ছে, টাকা ফেরত পাচ্ছে না। ইসলামিক ব্যাংকিং সিস্টেমগুলো এমন হয়েছে যে তাদের সিআরআর মেনটেন করার জন্য সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যে তারল্য প্রবাহ, এটা একটা কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এটা একটা কারণ কিন্তু ফরেন এক্সচেঞ্জের সঙ্গে রিলেটেড, যে ডলারের দাম বেড়ে গেছে। এই ডলারটা যে আসছে, এ কিন্তু অনেক ব্যাংকেই ডলারটা কিনতে হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে। তো এখন বহু বেশি টাকা লাগছে, অনেক বেশি টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যাচ্ছে। সুতরাং সেই জন্য সেটাও একটা কারণ যে বাজারে বিভিন্ন ব্যাংকের তারল্য কমে যাচ্ছে। তো এই সংকটকালে যে ইভেন যে সরকার যে বাণিজ্যিক ব্যাংক থেকে লোন করবে একটা উপযুক্ত ইন্টারেস্ট রেটে, সেই লোনটাও কিন্তু সরকার পাচ্ছে না বাণিজ্যিক ব্যাংক থেকে। তাদের এই ধরনের লিকুইডিটি ক্রাঞ্চ হয়ে গেছে, যে কারণেই এখন টাকা ইনজেক্ট করতে হচ্ছে নতুন করে। অর্থাৎ এটাকে আবার ইনফ্লেশন জন্ম দিতে পারে। কিন্তু মানুষের হাতে কিন্তু টাকা আছে, ব্যাংকিং সিস্টেমের বাইরে মানুষের হাতে প্রচুর টাকা আছে, যেটা আমি বললাম যে প্রচুর টাকা আছে, কিন্তু এই টাকাটা তারা কোথাও ইনভেস্ট করছে ভয় পাচ্ছে। হয়তো ব্যাংকে রাখতেও একটা অনাস্থার সৃষ্টি হয়েছে, এবং পুঁজিবাজারেও একটা আস্থার অভাব আছে। সুতরাং আস্থা ফিরিয়ে নিয়ে আসার খুব প্রয়োজন, এবং আস্থা ফিরিয়ে নিয়ে আসতে গেলে আবার আপনাকে ইনটার্ন প্রফিট দেখাতে হবে। এই একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, যে একটা করলে আরেকটা প্রবলেম হচ্ছে। এখন যদি এই ফ্লোর প্রাইস উঠিয়ে নেন, আশঙ্কা করা হচ্ছে যে বাজারের দাম হয়তো ফল করবে সাংঘাতিক, এতে করে হয়তো মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি রেখে দেন, টার্ন ওভার ফল করবে, তো পুরো বাজারটাই বিপদের মধ্যে পড়বে। এই সমস্যা একটা জটিল সমস্যা, এবং এটা থেকে উত্তরণের জন্য একটু সাহসী পদক্ষেপ প্রয়োজন। জনাব সাইদুর রহমান স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আপনারা কি আসলে কোনো পদক্ষেপ নেবেন কিনা বাজারের স্বার্থে, যার মাধ্যমে আসলে এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? স্যারের আলোচনা খুব ক্লিয়ারলি বলছে যে আমাদের যে লিকুইডিটি ক্রাঞ্চ আছে, তো লিকুইডিটি ক্রাঞ্চটাকে এটা ব্যাংকিং সিস্টেমে যখন ঘাটতি আছে, সেটা কিন্তু পুঁজিবাজারেও প্রভাব পড়ছে। তো পুঁজিবাজারের সেই প্রভাব
চাপটা থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা বেশ কিছু প্রস্তাব দিয়েছি বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর কাছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কাছে, যাতে আমাদের পুঁজিবাজারে লিকুইডিটিটা বাড়ানো যায়। যদি লিকুইডিটি বাড়ে তখন এখানে লেনদেন বাড়বে এবং বাজারের গতি বৃদ্ধি পাবে। অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে একটা বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন মোনাক মার্ট নিবেদিত বিনিয়োগ। আমরা এই মুহূর্তে ছোট একটা বিরতিতে যাব, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি কোন পথে শেয়ার বাজার। এ পর্যায়ে স্যার আপনার কাছে আবারও যেতে চাই, যদি বলেন যে এই খারাপ বাজার, এখন আমাদের তো উত্তরণের পথ খুঁজতে হবে, আপনার এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মতামত বা পরামর্শ আছে কি? আমার প্রথম পরামর্শ হচ্ছে বাজারে আস্থা ক্রিয়েট করা। বাজারে যে ম্যানিপুলেশনগুলো হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, এগুলো যেন না থাকে। এটা কিন্তু রেগুলেটরের প্রথম ডিউটি, যে একটা ট্রান্সপারেন্ট বাজার এনশিওর করা। বিনিয়োগের জন্য আপনি বিভিন্ন ব্যাংকে বলবেন তারা একবার বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগে সচল হবে, এটা কোনো যুক্তির কথা হয় না। এভাবে বাজারকে সচল করা যাবে না। মানুষের আস্থা সৃষ্টি করতে হবে। মানুষের হাতে ব্যাংকে টাকা না থাকলেও মানুষের হাতে কিন্তু প্রচুর টাকা আছে, যেটা বললাম, প্রচুর টাকা আছে, বিনিয়োগ করতে পারে, স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারে এবং প্রয়োজন মতো টাকা তুলেও নিতে পারে। সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। আমার স্ট্রং সাজেশন হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 2টা বা 3টে স্তরের মধ্যে খুব শিগগিরই এই ফ্লোর প্রাইসটা উঠিয়ে নেওয়া এবং স্বাভাবিক যে বাজার, এটাকে ট্রান্সপারেন্ট ওয়েতে বাজার চলে হতে সাহায্য করা। এর ফলে যদি ইন্ডেক্স কিছু কমবে, কিছু ইন্ডেক্স কমলে তো এমন কোনো ক্ষতির কিছু নাই, এবং যদি কারো কিছু সামান্য ক্ষতি হয় ভবিষ্যতে আবার পুড়িয়ে নেবে। কারণ পুঁজিবাজার এমন একটা জায়গা যেখানে আপনি প্রচুর লাভও করতে পারেন, কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে মাঝে মাঝে ক্ষতিও হয়ে যেতে পারে। এটা বিনিয়োগকারীদেরকে সবসময় মনে রাখতে হবে যে ক্ষতির ভয় করলে বিনিয়োগ করতে এখানে আসা উচিত না। এখানে যেমন ভালো লাভ হবে তেমন ক্ষতিও হবে। এখন যদি সামান্য কিছু ক্ষতি হয় ভবিষ্যতে পুড়িয়ে নেবে, কিন্তু এইরকম মনোভাব ঠিক না যে ক্ষতি হওয়া চলবে না। এবং রেগুলেটরদেরকেও বুঝতে হবে যে বাজারে লাভ ক্ষতি আছে। ইন্ডেক্স একটা জায়গায় ধরে রাখা তাদের কর্তব্য না, এটা তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব হচ্ছে ট্রান্সপারেন্ট লেনদেন এনশিওর করা, সেটা তাদের করতে দেন উইদাউট এনি রেস্ট্রিকশন। বাজারে খুব বেশি হস্তক্ষেপ করলে বাজারের ক্ষতি হয়। স্যার যে এখানে বলছিলেন যে এখন আপনারা যদি বলেন যে বিনিয়োগকারীদের জন্য আপনার ভাবনাটা কি, এখন বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে খারাপ বাজার দেখে, আসলে কি বিনিয়োগের জন্য ভালো বাজার ভালো না খারাপ বাজার? সত্যিকার অর্থে বাজার যখন নিম্নমুখী থাকে তখনই বিনিয়োগের যথার্থ সময়। কারণ আপনার যত ডাউন মার্কেটে ইনভেস্ট করবেন আপনার রিস্ক তত কমে যাবে। এটা স্বাভাবিক। আমরা বলি যে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে জেনে বুঝে বিনিয়োগ করুন। তো এখন বাজার যখন ঊর্ধ্বমুখী থাকে, গতিশীল থাকে, তখন বিনিয়োগ করাটা আসলে রিস্ক বেশি। এখন মার্কেট ডাউন ট্রেন্ড আছে, সবসময় ডাউন ট্রেন্ডের মধ্যে যারা বিনিয়োগ করে তারা লাভবান হয়, আর যারা চলমান বাজারে এই করে তারা কেউ লাভবান হয়, কেউ হয়তো ক্ষতিগ্রস্ত হয়। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আবারও আসবো যে আপনি জানেন যে ঠিক এই বর্তমান কমিশন যখন দায়িত্ব গ্রহণ করে তখনও বাজার খুবই খারাপ ছিল। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আমাদের বাজার অনেক উপরে চলে যায় এবং আমরা বেশ অনেক দিন বাজার ভালো ছিল। তো এই পর্যায়ে যদি আপনি বলেন যে আসলে এই বিনিয়োগকারীদের জন্যই আপনার পরামর্শ কি হবে, এখন কি বিনিয়োগ কতটা নিরাপদ আপনি মনে করছেন? ওনার সঙ্গে আমি একমত, পরন্ত বাজারে করা উচিত। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে যে ফ্লোর প্রাইস যখন দেওয়া থাকে তখন নির্দিষ্ট, তো একটা রিস্ক থাকে যে আমি এই দামে যে কিনবো অল লাইকলিহুড আর দাম পড়তে পারে, তাহলে আমি তো ইমিডিয়েটলি ওই চান্সটা আমি নেবো না কেন, এখন আমি বিনিয়োগ করবো কেন, বা কি হবে বাজারে। আসলে ফ্রি ট্রেড না হলে কিন্তু প্রাইস ডিসকভারি হয় না। বাজার বন্ধ রেখে আপনি বলতে পারেন না এটার দাম এত, এটার দাম এত। বাজার ছেড়ে দিলে তখন কিন্তু অটোমেটিক প্রাইস ডিসকভারি হয়। তো সেই জায়গাটাই আমরা বন্ধ করে রেখেছি। বিনিয়োগকারীরা বুঝতে পারছে না কোনটা শেয়ারের প্রকৃত দাম কত, এইটা ওপেন করে দিতে, এবং মানুষের আস্থা ফিরে আসলে অবশ্যই তারা বাজারে ফিরবে। এ পর্যায়ে জনাব সাইদুর রহমান, আপনার কাছে আবারও আসি। যদি বলেন যে কারসাজি থেকে আসলে সজাগ থাকতে এখন বিনিয়োগকারীদের কি করণীয়, কারণ বারবার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারসাজির চক্রের মাধ্যমে। তো সেক্ষেত্রে তাদের
বিনিয়োগ শিক্ষা অথবা অন্য কোনোভাবে কি সচেতন হওয়ার কোনো বিষয় আছে এখানে? আমরা তো প্রথমেই বলেছি যে বিনিয়োগ শিক্ষাটা বিনিয়োগকারীদের জন্য খুবই জরুরি। বিনিয়োগ শিক্ষা হলে তিনি সিদ্ধান্ত নিতে পারেন আসলে কোথায় কোন অবস্থাতে কখন বিনিয়োগ করবে বা বেরিয়ে আসবে। এই কারসাজির বা গুজবের সাথে আমি জড়াবো কিনা এই সিদ্ধান্তটা কিন্তু আমাকে নিতে হবে, আমাকে বুঝতে হবে। আমরা যেমন আমি সকল অনুষ্ঠানে বিনিয়োগকারীদেরকে বিনয়ের সাথে বলি যে আপনারা কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজে তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেন, তাহলে আপনার ঝুঁকি কমে যাবে। কারণ আপনি মনে করেন একটা শেয়ারের দাম বাজারে গত 6 মাস যাবৎ 15 টাকা দাম আছে, হঠাৎ করে দেখলেন যে এটার দাম 25 টাকা হয়ে গেছে, তারপরে আপনি বাজারে গুজব ছড়লো যে এটার দাম 50 টাকা হবে আর আপনি যে কিনলেন, তাহলে এই দায়িত্বটা কে নেবে? আপনি ফেসবুকের গুজব দেখছেন বা কোনো চা দোকানের আড্ডার গুজব দেখছেন, আপনি সেই সকল জিনিস থেকে নিয়ে যদি বিনিয়োগ করেন সেটা আপনার ক্ষতি হবে নিশ্চিত। কিন্তু যেই শেয়ার প্রাইস দেখলেন যে 6 মাস বা 1 বছর যাবত একটা জায়গায় স্টেবল আছে, সেটা যদি জেনে বুঝে আপনি কিনেন, তাহলে আগামী দিনে এটা বৃদ্ধির বা আপনার লাভবান হওয়ার সুযোগ থাকে। তো এই জায়গাতে বিনিয়োগকারী উনি যেই পর্যায়ের বিনিয়োগকারী হোক, ব্যক্তি প্রতিষ্ঠান বড় ছোট যাই হোক, সকলের জন্য কিন্তু এই থিওরিটা প্রযোজ্য যে জেনে বুঝে বিনিয়োগ করুন। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা প্রযোজ্য। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী স্যার, আপনি চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। তো বর্তমান কমিশন কাজ করে যাচ্ছে, আপনি জানেন, চেষ্টাও করছে বাজারকে ধরে রাখার জন্য বা ভালো করার জন্য। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গাটায় তাদের দুর্বলতা, বা বিগত দিনে যে সাহসী পদক্ষেপগুলো আমরা দেখলাম কেন তার ফলাফলগুলো আমরা পাচ্ছি না, এর কারণ কি? একটা কথা আমি বলবো যে বিনিয়োগকারীকে রেগুলেটরদের কোনো আশার বাণী শোনানো উচিত না। রেগুলেটর বাজার ভালো হবে কি খারাপ হবে কি কোন সমস্যা বেঁটে গেলে ভালো হয়ে যাবে এই ধরনের কথা না বলাটাই আমার মনে হয় ভালো। রেগুলেটর এমন কোনো কথা বলবে না যেটা কিনা একজন বিনিয়োগকারীকে প্রভাবিত করে। তারা সবসময় নিউট্রাল থাকবে। আমার মনে হয় কমিশনের সদিচ্ছা যথেষ্ট আছে। জনাব সাইদুর রহমান, আপনার কাছে আবার আসি যে আপনি জানেন যে 4 তারিখে এডিবি মার্কেট উদ্বোধন করা হলো। তো আপনার কাছে এই মার্কেট সম্পর্কে জানতে চাইবো, আসলে এটি পুঁজিবাজারকে কতটুক ভালোর দিকে নিবে বা প্রভাবিত করবে বলে আপনি মনে করছেন? এটিপি মার্কেট আমাদের জন্য নতুন একটা আইডিয়া। এখানে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, এটা কিন্তু রেগুলার মার্কেটের মতো নয়। এইখানে সাধারণত বায়ার সেলার হয়তো প্রিফিক্স থাকবে, নেগোসিয়েট করে ওরা এখানে এসে সেটেলমেন্ট করবে। এখানে করার ফলে যেটা হচ্ছে বায়ার সেলারের যে সুবিধা হচ্ছে, এখন ধরেন একটা নন লিস্টেড কোম্পানি যখন শেয়ার বেচাকেনি করে তখন সেটার অনেক ম্যানুয়াল প্রসেসে আরজিএসসি পর্যন্ত ঘুরে আসতে অনেক সময় এবং কস্টও অনেক বেশি হয়, কারণ 1.5% ওখানে আপনার স্ট্যাম্প ডিউটি দিতে হয়। তারপরে সময়ের বিষয় আছে। এই বিষয়গুলা বায়ার সেলারের জন্য অনেক সহজ হয়ে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যখন নাকি এই এটিপি বোর্ডের মাধ্যমে যখন এই লেনদেনটা করবে, ইনস্ট্যান্টলি তার শেয়ার ট্রান্সফার হয়ে যাবে, তার সেই স্ট্যাম্প ডিউটি কমে যাবে এবং যখন তখন সেইটা করতে পারবে। তবে এই মার্কেটটা নিয়ে যাতে ভোলাটিলিটি না হয় সেই ক্ষেত্রে একটা শর্ত দিয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, যাতে কেউ 3 মাসের মধ্যে শেয়ার বিক্রি না করে। কারণ 3 মাসের মধ্যে যদি কিনার 3 মাসের মধ্যে যদি কেউ ক্যাপিটাল গেইন করে তাহলে সেই গেইনটা সে ভোগ করতে পারবে না, সেটা ইনভেস্টর প্রটেকশন ফান্ডে দিয়ে দিতে হবে। তো সেই হিসাবে আমার মনে হয় যে এটা মোটামুটি এই মুহূর্তে যারা মূল মার্কেটের বাইরে কোম্পানি লিস্টেড করতে চাচ্ছে বা এই ধরনের লেনদেন করতে চাচ্ছে তাদের জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে আবারও আসবো যে আপনি কি মনে করেন যে এই বিষয়টা আসলে সাময়িক, আমাদের বর্তমান কমিশন এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের পথ দেখাতে পারবে বা আমাদের বিনিয়োগকারীদেরকে আবার আস্থায় নিতে পারবে, যার মাধ্যমে? এটা তো নিতেই হবে এবং না পারার কোনো কারণ আমি দেখি না। তাদেরকে সেই সচেষ্ট হতে হবে, তাদের যেন আস্থায় আবার নিয়ে আসতে পারে। আমার মনে হয় যে কমিশন যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তারা আমার ব্যক্তিগত ধারণা যে তারা এই যে ফ্লোর প্রাইসের করেছে এবং তারপরে যে এতদিন ধরে এটা কন্টিনিউ করছে, এটা হয়তো খুব ভেবে চিন্তে তারা করেছে বলে আমার মনে হয় না। এখন একবার করে ফেলেছে, তুলতেও পারছে না বলে একটা সমস্যার মধ্যে পড়েছে। তো এইটা তো অবশ্যই সাময়িক এবং যত কম সময়ের জন্য এটা থাকে ততই ভালো। আমি নিশ্চয়ই আশা করব যে কমিশনের সদিচ্ছা আছে এবং তারা চেষ্টা করবে এই সাময়িক সমস্যার উত্তরণ ঘটিয়ে বাজারকে আবার সচল করতে। জনাব সাইদুর রহমান, আপনার কাছে আবারও আসছি যে আপনি দীর্ঘদিন যাবত এই বাজারের সাথে আছেন, বাজার নিয়ে কাজ করছেন।
আপনাদের অভিজ্ঞতায় কি বলে যে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি ভারপ্রাপ্ত এমডি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা এতে কি আসলে পুঁজিবাজারের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা? যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হলো এমডি, বিজনেস অপারেশনের জন্য এমডি বোর্ডের আন্ডারে বা বোর্ড পলিসি নির্ধারণ করে, এমডি সেটা বাস্তবায়ন করে। তো এখানে একজন যদি সুনির্দিষ্ট ব্যক্তি যে দায়িত্ব পাওয়ার কথা সে না হয়ে যদি কেউ ভারপ্রাপ্ত হিসাবে টেম্পোরারি হিসাবে থাকে, তাহলে কি কখনো প্রকৃত লোকের কাজ হবে? ভারপ্রাপ্ত যিনি থাকেন সবসময় ওনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, উনি আসলে অতটা দায়িত্বশীল হইতে পারেন না। তো সেই ক্ষেত্রে এমডি ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তো দীর্ঘ সময় এমডি না থাকা এটা প্রতিষ্ঠানের জন্য তথা বাজারের জন্য মোটেই ভালো নয়। এমডি যত দ্রুত নিয়োগ হবে আমি মনে করি তত দ্রুত এক্সচেঞ্জের জন্য এটা শুভনীয় হবে, পুঁজি বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুঁজিবাজার উন্নয়ন ও স্থিতিশীলতায় ভালো মানের কোম্পানিগুলোকে বাধ্যতামূলক তালিকাভুক্ত করা উচিত বলে আপনি মনে করেন? যে ভালো কোম্পানি তাদেরকে এমন পরিবেশ সৃষ্টি করা উচিত যে তারা নিজ থেকে যেন আসে। জোর করে কাউকে এখানে আনতে বাধ্য করা এটা সমীচীন হবে বলে আমি মনে করি না। কিন্তু স্যার, সরকারি শেয়ার অনেক দিন যাবত শুনে আসছে যে ভালো ভালো সরকারি শেয়ার বাজারে আনা উচিত, কিন্তু সেই সরকারি জায়গাগুলো যে কোম্পানি সেগুলো নিয়ে আসুক, সেটা কোনো অসুবিধা নাই। বা যে সমস্ত কোম্পানিতে জনগণের টাকা দিয়ে এগুলো চলে, যেমন ব্যাংক জনগণের টাকা দিয়ে চলে, ইন্স্যুরেন্স কোম্পানি বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জনগণের টাকা দিয়ে চলছে, তারা সেইগুলো জনগণের কাছে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, সেগুলো তাদেরকে বাধ্যতামূলকভাবে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমার ব্যবসা আমি করব, কোথায় থেকে আমি টাকা নেব, আমি ব্যাংকে যাব না আমি আপনার শেয়ার বাজারে যাব, এটা নিয়ে এই স্বাধীনতা যদি আমার না থাকে তাহলে আমার মনে হয় প্রাইভেট সেক্টর ফ্লারিশ করবে না। অনেক ধন্যবাদ স্যার। এ পর্যায়ে সর্বশেষ জনাব সাইদুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে পরামর্শ কি বিনিয়োগকারীদের জন্য, এক কথায় যদি বলেন। আসলে এই মুহূর্তে তারা তো দিশেহারা, অনেকে ক্ষতিগ্রস্ত, সেক্ষেত্রে তারা কিভাবে তাদের বিনিয়োগকে ঢেলে সাজাতে পারে বা করণীয় কি তাদের? একটা প্রতিবন্ধকতার মধ্যে তো আমরা এখন আছি, যে ফ্লোর প্রাইস রেশিওটা। তারপরেও বিনিয়োগকারীদের প্রতি আমাদের বিনীত পরামর্শ এটাই, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারোর দ্বারা প্রভাবিত হবেন না, ভুল তথ্যের উপরে বা সোশ্যাল মিডিয়ার তথ্যের উপরে নির্ভর করবেন না। আপনারা জেনে বুঝে বিনিয়োগ করেন, আপনার বিনিয়োগকে নিরাপদ করেন। ধন্যবাদ। এ পর্যায়ে স্যার আপনার কাছে শেষ প্রশ্ন আমার, যে যদি বলেন যে আসলে বিনিয়োগকারীদের এখন কি করণীয়, আপনার অভিজ্ঞতা কি বলে? আমি এটা বলবো, নিরাশ হবেন না, এটা একটা সাময়িক সমস্যা এবং এই সমস্যা অচিরেই দূর হয়ে যাবে। পুঁজিবাজার একটা ঝুঁকিপূর্ণ জায়গা বটে, কিন্তু লাভের জায়গাও এটা। সুতরাং আপনারা বুঝে সুঝে বিনিয়োগ করেন। এখন যে বিনিয়োগের সুযোগ অত্যন্ত সামান্য, তার মধ্যেই আপনি যে বিনিয়োগটা করবেন সেটা বুঝে সুঝে করেন, আর অপেক্ষা করেন, আরও বড় বড় বিনিয়োগের সুযোগ নিশ্চয়ই সামনে আসবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মোনাক মার্ট নিবেদিত বিনিয়োগ অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখতে পাবেন বেলা 11টা 45 মিনিটে প্রতি রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।